নমস্কার শ্রোতা বন্ধুরা, 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও জেইউতেন আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছে আপনাদের বন্ধু টিনটিন। এই মুখোমুখি অনুষ্ঠানে আপনারা জানেন আপনাদের প্রিয় মানুষেরা রেডিওর চোখ দিয়ে তাদের আপনারা দেখার একটা সুযোগ পান। আমাদের সামনে থাকেন আমাদের সবার প্রিয় মানুষেরা, যাদের আমরা শয়নে স্বপনে সবসময় ভালোবাসা দিয়েছি। আর আজকে আমাদের সামনে রয়েছেন, অতীতেও এসছে, মনোময় ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী। মনোময় ভট্টাচার্য এই নামটা পেতে তো অনেক মানে কালঘাম ছুটে গেছে মনোময়দা, তাই না? সেটা নিশ্চয়ই হয়েছে। একটা সময় সঙ্গে সঙ্গে একটা নামের জায়গায় বা একটা উচ্চতায় পৌঁছানো যায়, তো সেই স্ট্রাগলটা আমাকেও করতে হয়েছে আর কি। সঙ্গীত শিক্ষার যে একটা গুরুত্ব আছে সেটা মনোময় ভট্টাচার্য কখনোই অস্বীকার করে না। কখনোই না। বাড়িতে একটা পরিবেশ ছিল, মানে তোমার যদু ভট্ট পরিবারের একজন মানে উত্তরসূরি, কিংবা বলতে পারি যে ধ্রুব দাস ভট্টাচার্য কিংবা শ্রীমতী ইলা ভট্টাচার্যের আমার বাবা মা। হ্যাঁ, আসলে এই ব্যাপারটা আমি একটু, আমার অনেক শ্রোতা বন্ধুই জানেন, আমার দেশ হচ্ছে বিষ্ণুপুর। আর আমি যদু ভট্ট, যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রসঙ্গীত, মানে রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে যে ক্লাসিক্যাল মিউজিকটা শেখাতেন, বেশ কিছুদিন কবিগুরু শিখেছিলেন ক্লাসিক্যাল মিউজিক। সেই যদু ভট্টের আমি পঞ্চম বংশধর। আর আমার এটা একটা আমার সৌভাগ্যের দিক, গর্বেরও দিক। আর সেই সূত্র ধরেই আমার পরিবারের সকলেই গান বাজনার সঙ্গে যুক্ত, এবং কথাই আছে যে রক্তে গান বাজনা থাকলে সেটা একটা অন্য ধরনের হয় আর কি। তো সেই সূত্রে হয়তো আমি খুব সৌভাগ্যবান। আর তার সঙ্গে সঙ্গে আমার খুব অত্যন্ত সৌভাগ্য যে আমার বাবা, তিনি একজন দক্ষ রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক। বাবা সুবিনারের কাছে গান শিখতেন, এবং আমার মাও অত্যন্ত একজন মেলোডিয়াস কণ্ঠ। মা রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে গান শিখতেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা। তা এই দুজনেরই সংমিশ্রণে সঙ্গীতটা আমাকে মানে জন্ম থেকেই নিয়ে আমি বড় হয়েছি। মানে বুঝতে পারোনি অবচেতন মনে সঙ্গীত কোথায় প্রবেশ করেছে, মনে ঢুকে রয়েছে। আচ্ছা মনোময়দা, তোমাকে নিয়ে একটা মানে সাধারণ শ্রোতাদের মধ্যে অনেক রকম গল্প প্রচলিত আছে যে আজকে মনোময় ভট্টাচার্য একজন সঙ্গীত শিল্পী না হতো, হয়তো একজন ফুটবলার হতো। এটা কেন? মানে সত্যি সত্যি কি সেভাবে সিরিয়াসলি তুমি ফুটবল খেলতে? সাংঘাতিক, মানে আসলে কি, আমি স্পোর্টসটাকেই খুব ভালোবাসি। খেলাধুলা করতে আমি সাংঘাতিক পছন্দ করতাম ছোটোবেলা থেকে এত খেলেছি যেটা এখনকার বাচ্চারা কেউ ভাবতেই পারে না। আমি হয়তো সারাদিনে 4 থেকে 5 ঘন্টা ফুটবল খেলতাম, তার সঙ্গে 2 ঘন্টা সাঁতার। মানে সারাদিনে 7 ঘন্টা খালি খেলাতেই চলে যেত। এবার সেটা কি এখনকার বাচ্চারা ভাবতে পারে না। আসলে কংক্রিটের জঙ্গলে শৈশবই তো হারিয়ে যাচ্ছে। এখন একদম শৈশব তো হারিয়ে গেছে, যার ফলে আমার সময় কি হতো, আমি যখন ছোট ছিলাম তখন এত মাঠ, আমি যেখানে থাকতাম জয়শ্রী পার্ক বেহালাতে, সেখানে এত মাঠ, সামনে একটা পদ্মপুকুর, বিশাল বড় পুকুর। কবে যে সাঁতার শিখেছি ধারে আর নিজে কাটতে সেটা কিন্তু এখন তো সুইমিং পুলে গিয়ে শেখাতে হয় বাচ্চাদের সাঁতার, কিন্তু ওই ধারে পাঁকের মধ্যে সাঁতার কাটতে কবে শিখে গেছি সাঁতার, সেটা আজও আমার মনে নেই। কিন্তু এরকম করতে করতে কবে দেখলাম মাছ পুকুর পার হয়ে পুকুর এপার ওপার করছি। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। মনে হয় বারবার তুমি বলছো আমাদের সময় এরকম করে বলো না। অনেক ফিমেল শ্রোতারা, অনেক মেয়েরা শুনছে এই মুহূর্তে। তুমি সেই সময়ের লোক না, যখন মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতো। না সেটা নয়। আমাদের সময় যে আমি যখন ছিল, আমাকে দেখলে সবাই বোঝে আমি কিরকম, আমার বয়স যে বেশি না, মাত্র 22 বছর, সেটা সকলেই জানেন। কিন্তু তবুও বলছে সেই সময়টা দিনের পর দিন তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই সময়টা প্রচুর মাঠটাট ছিল আর কি, যে খেলাধুলা করতে পারতাম। এখন না সেটা সম্ভব হয় না। তো এখন কি হয়, ওই মাঝে মাঝে গড়ের মাঠে চলে গিয়ে একটুখানি খেলে নিয়ে। খেলাধুলোর সঙ্গে সব সময়, পড়াশোনার সঙ্গে সব সময় গানকে কিন্তু তুমি কখনোই হালকাভাবে নাওনি। সেই সময় মানে অসংখ্য জায়গায় তুমি পারফর্ম করেছো, বহু কম্পিটিশনে তুমি গেছো। সেই সময় প্রথম যে কম্পিটিশনটায় তুমি গিয়ে বুঝতে পারলে যে আমার মধ্যে সেই ব্যাপারটা আছে, সেটাই বলছি আমি। প্রথমেই আমি বলি যে আমার গান, ছোটবেলায় যে আমি এত খেলাধুলো করতাম, তার সঙ্গে গান করতাম। গান যে অত্যন্ত মানে সাংঘাতিকভাবে ঘন্টা 5-6 ঘন্টা রেয়াজ করি তা নয়, কিন্তু যেটুকুনি সময় করতাম সেটা একটু ভালোভাবে করতাম। এবং আমি আবার বলেছি যে কোনো একটা জায়গায় ঈশ্বর আমাকে ভর করতেন। ওই এত খেলাধুলো করে আমার গলা ভেঙে গেছে, সাঁতার কেটে আমি ক্লান্ত। তারপরে যখন আমি গানটা গাইছি, হয়তো গান নিয়ে বসলাম, তখন কিন্তু আমি একটা শান্ত একটা মানুষ, চোখ বুজে গান গাইছি। সেটা একটা, সেখানের মধ্যে আমার মধ্যে কোনো দুরন্ত
ভাবটা নেই। তো সেই জায়গাটা হয়তো ঈশ্বর সেই ছোটোবেলা থেকেই আমার মধ্যে সেই জায়গাটা বসেছিলেন, সেটাও আমার সৌভাগ্য। কারণ আমি আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি যে বহুদিন হয়েছে আমার বাবা যেহেতু শিক্ষক মানুষ ছিলেন, বাবা অত্যন্ত পছন্দ করতেন যে তার ছেলেমেয়েরা খালি পড়াশুনো করবে আর গান করবে, অন্য কিছু করবে না। বাবা ইংলিশের টিচার ছিলেন। তো আমার ক্ষেত্রটা কী হয়েছে, অনেক সময় কি হতো, আমি সারাদিন খেলে এত গলা ধরে গেছি, পরের দিন হয়তো আমার আকাশবাণীতে আমার রেকর্ডিং আছে। আমি ছোটোবেলা থেকে কি হয় গল্প রসের গান করতাম, এত গলা ভেঙে গেছে, বাবা রেগে গিয়ে বললো যাও, আর কালকে আমি নিয়ে যাবো না, তোর মা নিয়ে যাবে তোকে। হ্যাঁ, তো বাবা রেগে গিয়ে নিয়েই গেল না, কিন্তু গিয়ে যখন গানটা গাইছি তখন কিন্তু একটা অদ্ভুত পারফরমেন্স হলো। তো সেটার কারণ হচ্ছে কিন্তু ঈশ্বর। A.R. রহমানও যখন মিউজিক নিয়ে কথা বলেন সবসময় বলেন ঈশ্বর আমার মধ্যে রয়েছে, আমি গান তৈরি করি না, ঈশ্বর তৈরি করেন। একদম। তো আজকে তুমি দেখো, এটা তো অস্বীকার করা যায় না, যতই হাম্বল হওয়া যাক, যে মনোময় ভট্টাচার্য বাংলা গানে একটা জায়গা করে নিয়েছে। তো সেই আজকের দিনে দাঁড়িয়েও কি তুমি মনে করো এত ইঁদুর দৌড়, এত বিশৃঙ্খলা চারিদিকে, আজকের দিনেও যখন গান করো স্টেজে কিংবা স্টুডিওতে, তোমার মধ্যে ঈশ্বর ভর করে? নিশ্চয়ই করে, নিশ্চয়ই করে। ঈশ্বর না থাকলে আমি এই যে কাজ করছি সেটাও তো ঈশ্বর করাচ্ছে। হ্যাঁ, তো আমার সেটা নিয়ে কোনো রকম মানে দ্বিধা নেই বলতে, যে নিশ্চয়ই একটা শক্তি নিশ্চয়ই আমার পেছনে আছে, যে শক্তিটা আমাকে কাজ করাচ্ছে। এবং আমি আবার বলছি যে যেটি কথাটা বলতে বলতে আমরা অন্যদিকে চলে গেলাম, যে ওই সময়টা যে আমি সাংঘাতিক খুব গান করতাম তা নয়, কিন্তু যখন আমি গান করতে বসতাম তখন এটা কিছু প্রভাব হতো। এবং এইভাবেই 1979 সালে প্রথম সে বছর আন্তর্জাতিক শিশুবর্ষ হয়েছে। হ্যাঁ। আন্তর্জাতিক শিশুবর্ষে আমি পশ্চিমবঙ্গ সরকার একটা বিশাল বড় কম্পিটিশন করেছিল বাচ্চাদের জন্য রবীন্দ্র সদনে। এবং সেইখানে মনে আছে যে আমি তখন এত ছোট, রবীন্দ্র সদনের সিঁড়িতে থেকে ছুটে ছুটে নেমে আসতাম। ওইটা খুব মজার, স্লোপিং তো, ওইটা ছুটতাম। আর আশেপাশের সব গার্জিয়ানের বাবা মারা বলতো, আই খোকা এত দৌড়চ্ছিস কেন, বস, গান গাইবি না? তো কিন্তু তারপর যখন আমি গান গাইলাম তখন একটা অন্য মনোময় সেইখানে ট্রান্সফরমেশনটা। হ্যাঁ, সেটা এইটা নয় যে আমি সেটা বোঝার কিন্তু তখনও ক্ষমতা হয়নি আমার, কিন্তু একটা অন্য মনোময় হয়ে গেল। তো হয়তো সেই জায়গাটাই ঈশ্বর। এবং আমি যখন স্ট্যান্ড করলাম ওখানে প্রায় 500-550 ক্যান্ডিডেটের মধ্যে আমি বোধহয় সিক্সথ হয়েছিলাম। তো সেদিন থেকেই বুঝলাম, আমার থেকেও আমার বাবা মা বেশি বুঝেছিলেন যে ছেলেটা হয়তো গান গাইতে পারবে। তো তখন থেকেই আমার পথ চলা শুরু, শিক্ষা শুরু, আস্তে আস্তে ওইভাবে আস্তে আস্তে এই মিউজিক ইন্ডাস্ট্রি। তখন কি রবীন্দ্রসঙ্গীত, শুধু রবীন্দ্রসঙ্গীত না, তখন রবীন্দ্রসঙ্গীত গাইতামই না। তখন কি? তখন আমি তারপরে শুরু হলো রবীন্দ্রসঙ্গীত, যেটুকুনি গাইতাম আমার বাবার কাছে শিখতাম, কিন্তু থরলি রবীন্দ্রসঙ্গীত শেখাটা তখন হয়নি। তখন আমি শিখতে গেলাম বিমান মুখোপাধ্যায়ের কাছে নজরুলগীতি। সেই সময় থেকে 79 সাল থেকে 19 বছর আমি বিমান মুখোপাধ্যায়ের কাছে নজরুলগীতি অন্যান্য গান শিখলাম। আর দুঃখের তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতাম, কিন্তু বেসিক্যালি কিন্তু আমার সাবজেক্ট ছিল নজরুলগীতি। এবং সেই সময় দেখবে যারা আমাকে চেনে, তখনকার দিনের দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকায় আমার যখন নাম বেরোতো, সেখানে কিন্তু নজরুলের গাইয়ে শিশু শিল্পী হিসেবে নাম বেরোতো। এবং তখন মানবেন্দ্র মুখোপাধ্যায়, পূরবী দত্ত, সুকুমার মিত্র, বিমান মুখোপাধ্যায়, অনুপ ঘোষাল, সব স্টলওয়ারদের সঙ্গে আমার গান হতো। তুমি কি জানো তোমার এগেনস্টে পাবলিক লিটিগেশন মামলা হতে পারে? কেন? তার কারণ তুমি নজরুল গীতি এতদিন শিখেছো, নজরুলের প্রতি তোমার একটা আলাদা দিক রয়েছে, ভালোবাসার দিক, কিন্তু এখন পর্যন্ত শ্রোতারা নজরুলের অ্যালবাম কোনো কিছু পায়নি তোমার থেকে। না, শ্রোতারা পাইনি না, সেটা আমি শ্রোতারা আমার কাছ থেকে নজরুল গীতি শুনতে পান অন স্টেজ, পাইনি মানে কি, আমি একটা করেছিলাম। এখন নানান কারণে নজরুল গীতির প্রচারটাও কম হয়। আসলে কমার্শিয়াল ব্যাপারটা তো একটা আলাদা দিক, শিল্প মানে লক্ষ্মী আর সরস্বতী সবসময় আলাদা সময় পুজো করা হয়। আচ্ছা, লক্ষ্মী সরস্বতী নিয়ে কথা বলছি, সরস্বতীর কোটেই না হয় এখন বল ফেলা যাক। রাজ্য সঙ্গীত একাডেমি, এটা অবশ্যই শিল্পী মনোময়ের জীবনে একটা আলাদা দিক। তো রাজ্য সঙ্গীত একাডেমি তুমি স্কলার ছিলে এক সময়। হ্যাঁ, রাজ্য সঙ্গীত একাডেমি, এবং ওই একটা ফেজ 90-91 সাল, এই সময়টা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিক। তার কারণ ওই বছরে আমি রাজ্য সঙ্গীত একাডেমিতে 3টে সাবজেক্টে ফার্স্ট হই, আর একই বছরে ডোভারল্যান্ড মিউজিক একাডেমিতেও আমি বেস্ট লাইট ভোকালিস্ট অ্যাওয়ার্ড পাই, সেটা আবার রাগ প্রধান এবং ভজন। মানে কোনো দিকই সঙ্গীতের কোনো ধারাকেই তুমি ছাড়োনি? না, তার কারণ হচ্ছে আমি বলছি,
আমার কাছে এটা এটা আবার বলছি, এটাও ঈশ্বরের দান, যে একজন মানুষ যখন ক্লাসিক্যাল মিউজিক শেখে না, তখন একটু ক্লাসিক্যাল বেসড যদি তার শিক্ষাটা হয়, তাহলে সে সব ধরনের গানই গাইতে পারে। একদম। তো আমি যেহেতু ছোটোবেলা থেকে ক্লাসিক্যালটাও শিখেছি, তা আমার প্রথম দিক থেকেই কিন্তু একটু রাগাশ্রী গানের প্রতি ইয়েটা বেশি ছিল, যার ফলে ভজন বা রাগ প্রধান গাওয়াটা আমার কাছে খুব বিশেষ টাফ মনে হয়নি। প্লাস আমার যে সকল গুরুদের কাছে আমি সান্নিধ্য পেয়েছি, তারা আমাকে এত ভালো শিখিয়েছেন, তারা এত ভালো দেখিয়েছেন যে আমার কোনো সাবজেক্টেই অসুবিধা হতো না আর কি। তা ওই রাগ প্রধান বলো, ভজন বলো, রজনীকান্ত সেনের বলো গান বলো, ডিএল রায় বলো, অতুল প্রসাদ বলো, নজরুলগীতি বলো, রবীন্দ্রসঙ্গীত বলো, সবই আমি গেয়েছি। মনোময় দা, এতদিন ধরে গান করছো, কত বছর হলো? মানে আজকে আমি প্রফেশনালি গান গাইছি 10 বছর। 97 আমার প্রথম অ্যালবাম, 13 বছর হয়ে গেল। 13 বছর। এই 13 বছরে কিন্তু একটা জিনিস বলাই যায়, যে যেসব পাগল বাঙালি গান শোনে, তাদের সিডির কিংবা ক্যাসেটের র্যাকে মনোময়ের একটা ক্যাসেট কিন্তু থাকেই। আমার সৌভাগ্য, এটা কিন্তু এতদিনে বলাই যায়। তো মনোময় দা, এই আজকে যে সবার ঘরে ঘরে ক্যাসেট পৌঁছে গেছে, সিডি পৌঁছে গেছে মনোময়ের, এই জিনিসটা সহজ কখনোই ছিল না। প্রথম যেই একটা বড় ব্রেক প্রত্যেক শিল্পীর জীবনে আসে, সেটা কি গান শুধু গান? হ্যাঁ, দেখো, প্রত্যেক ব্রেক হিসেবে যদি ধরি যে কতগুলো হার্ডল যদি বলি, তাহলে বলবো গান শুধু গান একটা বড় জায়গা। একটা রিয়েলিটি শোর ক্ষেত্রে একটা আঙুল তুলে একটা কটাক্ষ অনেকেই করেন, যেটা অনেক ক্ষেত্রে বাস্তব, যে চটজলদি ফেম পাওয়া যায় বা চটজলদি সেটা হারিয়েও যায়, কিন্তু প্রতিভা থাকলে কি হয়, সেটা তো উত্তর দিয়েছেন মনোময়। হ্যাঁ, দেখো, আমি শুধু আমি এখানে খালি আমি আমার কথা বলবো না। রিয়েলিটি শো থেকে আরেকজনও এসছে ইন্ডাস্ট্রিতে, শম্পা। হ্যাঁ, একদম, শম্পাও এসছে। আমার মনে হয় যে ভেতরে যদি কারোর কিছু থাকে, সে রিয়েলিটি শোতে যাক আর নাই যাক, তাকে আটকে রাখা মুশকিল। একটা না একটা দিন সে নিশ্চয়ই ফ্লারিশ করবে। আমার মনে হয় যে আমি যেহেতু চেষ্টা করে গেছি, আমার চেষ্টাটা সৎ, আমি কোনোদিন কোনো ম্যানিপুলেশনে বিশ্বাসী নই। আমি ঘরে বসে গান গাইতে ভালোবাসি, এবং সেই গান গাইতে গাইতে যেটুকুনি আমার হয়েছে, সেটা সম্পূর্ণ মিডিয়ার, তোমাদের শুভেচ্ছা, আমার শ্রোতাদের ভালোবাসা, সব মিলিয়ে একটা হয়েছে, বা আমার আশীর্বাদ, গুরুর আশীর্বাদ। সম্পাদির কথা বলছিলে, সম্পাদি তো ন্যাশনাল লেভেলের একটা গেম শো তোমার রিয়েলিটি শো থেকে পেয়েছেন, আর তুমি কলকাতা, যদিও সেটা সারা ভারতবর্ষে দেখা যেত। তোমার মনোময় দা, তোমার ক্ষেত্রে একটা কথা সবাই বলেন, সঙ্গীত বোদ্ধা মানুষেরা কিংবা সাধারণ মানুষেরা, তোমার গলার টিম্বারটা একদম আলাদা, মানে গলার গায়কের ধরন শুধু নয়, টিম্বারটাই আলাদা। তুমি সেক্ষেত্রে আমার সেই জন্যই মনে হয় তুমি ভগবানকে এতটা থ্যাংক ইউ জানাও প্রত্যেকটা পারফরমেন্সের আগে কি পরে। তুমি এটাকে কি তোমার মানে প্লাস পয়েন্ট হিসেবে দেখো না, কোনো ক্ষেত্রে মাইনাস পয়েন্ট? দেখো, কণ্ঠ ঈশ্বর দেন, তবে আমি কোনোদিনই আমার কণ্ঠ নিয়ে যে খুব স্যাটিসফাই তা নয়। হ্যাঁ, আমার মনে হয় যে হয়তো আমার কণ্ঠ আরেকটু ভালো হলে হয়তো আমি আরও বেটার কিছু অ্যাচিভ করতে পারতাম। কিন্তু এখন যখন সবাই বলেন যে আপনার কণ্ঠই সম্পদ, তখন আমার খুব অবাক লাগে। তখন আমার মাঝে মাঝে মনে হয় আমি কি ভুল ভেবে এসেছি একদিন ধরে। তবে এটা ঠিক যে আমার কণ্ঠ 97 সালে যেরকম ছিল, সেটা কিন্তু 2003-এর পর থেকে অনেক পরিবর্তন হতে শুরু করে। বয়স আস্তে আস্তে একটু একটু করে বাড়া, ম্যাচুরিটি, মনোময়ের ক্ষেত্রে সেটাই, আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। এবং আমার কিন্তু আমার জীবনের সব কিছুই সব ধাপে 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 হয়, একবারে হয়ে যায় না। আর তোমার গানের ক্ষেত্রেও কিন্তু সেই চলন কিংবা সেই এগিয়ে যাওয়াটা কিন্তু গান শুনেই বোঝা যায়, মানে শিল্পী মনোময়কে। আমার একটা লাক এটা যে 13 বছর ধরে যখন আমি গান করছি, তখন অনেকের মানে বলে যে বেশি গান গাওয়ার পর তার গলা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে, কিন্তু হয়তো আমার গলাটা একটু একটু আমার নিজের এখন শুনে মনে হয় যে আমার গলার ভার এবং গায়কী, স্টাইলাইজেশন, এগুলো সব চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় কি সংযমী শিল্পী জীবন মনে হয় একটা মানুষের গলা ধরে রাখার ক্ষেত্রে একটা, সেটা অবশ্যই দরকার পড়ে। এই নিয়ে আরো অনেক কথা হবে, মনের মানুষ নিয়ে কথা হবে, যেটা প্রথম সবাইকে মনোময়ের গান এই ব্যাপারটা তৈরি করেছিল। তো আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের একজন অতিথি শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন মনোময় ভট্টাচার্য, আর আমি রয়েছি আরও একজন বিখ্যাত প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী, আমার নাম টিনটিন। এক্ষুনি ফিরে আসছি এই ছোট্ট বাণিজ্যিক অন্তরালের পর। আমার নাম্বার 24146060, আবার বলছি 24146060। চেনা চেনা সুরে যেন
ডাকছে আমায়। না, আমি আপনাদের কেউ অচেনা কেউ নই, আমি আপনাদের সেই চেনা শম্পা কুণ্ডু। আর আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ, যে চ্যানেলের কোনো বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি কিন্তু নেই। একেবারেই ব্যতিক্রমী একটি চ্যানেল, সংস্কৃতির সমস্ত ধারায় এই চ্যানেল সম্পৃক্ত, একেবারে সবার থেকে আলাদা। চেনা অচেনা নির্বিশেষে সব ধরনের মানুষকেই এরা আপন করে নিয়ে তাদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করে। দলাদলি নেই, ছোট বড় বয়স্করা বয়োজ্যেষ্ঠরা প্রত্যেককে এই চ্যানেল প্রত্যেককে আপন করে নিয়েছে। তাই আপনারাও এগিয়ে আসুন আপনাদের নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার জন্য। একমাত্র এই চ্যানেলটি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমার এত ভালো লাগে, সবসময় আমরা শুনতে পারি না, সময় পাই না, কিন্তু যখনই আমি একটু সুযোগ পাই আমি কিন্তু বসে যাই কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ একেবারে একটু চ্যানেলটা ঘুরে নিতে। তাই আপনারাও দেরি করবেন না, ঝটপট চলে আসুন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে। সঙ্গে সঙ্গে চলে এসে গান শুনতে শুরু করুন, বিভিন্ন অনুষ্ঠান শুনতে শুরু করুন, দেখবেন খুব ভালো লাগবে। You are listening to Community Radio JU at 90.8 MHz. The radio station is a part of the Technical Education Quality Improvement Program of Jadavpur University. This station is dedicated to alternative programs to serve various community needs. ফিরলাম বিরতির পর। একবার চিমটি কেটে দেখি, মানে আমি বুঝতে পারছি না, বিশ্বাস করতে পারছি না, আজকে আমার সামনে যাকে ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছে, যাকে টিভিতে দেখেছি, সেই মনোময় ভট্টাচার্য আমার সামনে রয়েছে। আচ্ছা, আপনি কি সত্যি মনোময় ভট্টাচার্য? সত্যি মনোময়। আচ্ছা মনোময় দা, এই শোনো, আমাকে এরকমভাবে বলবে না, আমার নিজেদের খুব অস্বস্তি হয়। আমি কেন বলছি, আমি কিন্তু বহু মানুষের সঙ্গে আমি মিট করি। আমাকে যে কোনো মানুষ যে কোনো সময় ফোন করে কথা বলতে পারে আমার সঙ্গে। আমি নিজে কথা বলি, আমার কোনো সেক্রেটারি নেই। আমি ইন্টারনেটে চ্যাট করি আমার অর্কুট অ্যাকাউন্টে আমার যারা আমার ফ্যান্স তাদের সঙ্গে। আমি কিন্তু মনে করি যে মনোময় ভট্টাচার্য মনোময় ভট্টাচার্য মনোময় হয়েছে ঠিকই, কিন্তু মনোময় ভট্টাচার্য জন্মেই তো মনোময় ভট্টাচার্য ছিল না। সুতরাং এখন হয়তো স্ট্রাগল করার জায়গায় গেছি মানেই কিন্তু আমরা খুব একটু বেসে গলায় নিয়ে গিয়ে কথা বলতে হবে, এর কোনো মানে নেই। তার কারণ আমি একটা জিনিস আবার বলছি, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে কোনো শিল্পীকে তোলে শ্রোতা এবং যে কোনো শিল্পীকে ফেলে শ্রোতা। আজ অবধি কেউ কোনো শিল্পী বলতে পারবে যে আমি নিজে নাম করেছি? সেই নামটা করান শ্রোতা। আজকে যদি মনের মানুষের জন্য এই পপুলার হয়ে থাকে, সেই মনের মানুষটা কিন্তু মানুষের ভালো লেগেছে, সেটা কিন্তু এটা আমার ভুললে চলবে না। এবং আমি এই জন্যই বলছি যে আমাকে যে কোনো মানুষ যে কোনো সময় আমার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে, আমি একটু হেঁটে হেঁটে বাজার করতে যাই, আমার ভালো লাগে। আমি আমার মার সঙ্গে দেখা করতে যাই, আমি যেহেতু একটা রিসেন্টলি ফ্ল্যাট নিয়ে চলে এসেছি, আমি মার কাছে হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে ফিরি। এগুলো আমি করি কারণ আমি সেই মনোময়ই আছি। আমি এখনও 4 নম্বর গেটে গিয়ে সল্টলেক স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি। আমার মনোময় দা, একজন বড় শিল্পী হওয়ার পেছনে যে কারণগুলো অনেক সময় থাকে, সেই কারণগুলো মনে হয় এটাও একটা। সত্যজিৎ রায় সারা জীবন নিজে দরজা খুলেছেন এবং নিজে ফোন রিসিভ করেছেন। নিশ্চয়ই, কেন? আমি আবার বলছি, আমাদের আগের প্রজন্মের শিল্পীদের কথা বলো না। একদম, তাদের তো মুখোপাধ্যায়, তাদের কটা মোবাইল ছিল, তাদের কটা ল্যান্ডলাইন ফোন ছিল, তখন সেই সকল শিল্পীদেরকে তো মানুষ ঘর থেকে টেনে নিয়ে এসছে। ইট ডাজন্ট ম্যাটার যে আমার 4টে মোবাইল রইলো কিনা, যে আমার এই জিনিসগুলো রইলো কিনা। সুতরাং আমি এগুলোকে বিশ্বাস করি যে আমি যদি সারা জীবন কাজ করতে পারি, ভালো কাজ করি, মানুষের সঙ্গে এমনি ডাকবেন। মনে হয় একজন শিল্পী হিসাবে তো তোমার একটা শিল্পসত্তা রয়েছেই। তোমার সঙ্গে কথা বলে, তোমার বিভিন্ন জায়গায় আলোচনা শুনে একটা জিনিস কিন্তু বোঝাই যায়, তোমার একটা মধ্যে একটা বোদ্ধা মানুষ রয়েছে, কিংবা একজন সাংস্কৃতিক মানুষ রয়েছে যে বাংলা গান সম্বন্ধে অনেক রিসার্চ বেস কাজ করেছে, কিংবা অনেক গান শুনেছে। তো তোমার ছোটবেলা থেকে কোন কোন মানুষের গান শুনে বড় হওয়া, কিংবা কোন কোন শিল্পীকে তোমার অবচেতন মনে ভালোবাসা? একটা বিশাল বড় লিস্ট। আসলে কি জানো, আমি যেদিন থেকে বুঝলাম যে গানটাই হবে আমার জীবনের অঙ্গ, এইটা নিয়েই আমি থাকবো সারা জীবন, সেদিন থেকে আমার গান শোনা শুরু হলো। কাউকে বাদ দেবো না, তবে আমি প্রথম ফেজ যদি ধরি তাহলে প্রথম বলবো যে মান্নাবাবুর গান গেয়ে আমার বড় হওয়া।
আমার তখন গলা ভাঙেনি, সরু গলা, হ্যাঁ, পাড়ায় পাড়ায় গান গাইতাম হাফ প্যান্ট পরে। তখন এই মান্নাবাবুর সমস্ত গান তুলে ফেলতাম। তার পরবর্তীকালে আস্তে আস্তে যখন একটু বুঝতে শুরু করলাম, তখন দেখলাম যে মান্নাবাবুর পরেও আরও অনেক সব সাংঘাতিক শিল্পী এসছেন, যারা যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সতীনাথ মুখোপাধ্যায়, তারপরে অখিল বন্ধু ঘোষ, পিন্টু ভট্টাচার্য, সুবীর সেন, সাংঘাতিক। মানে এই তো, আমি যদি কারোর নাম মিস করি আমি ক্ষমা প্রার্থী, কিন্তু সাংঘাতিক, মানে সব এরা সব প্রত্যেকেই নিজের জায়গায় স্ব জায়গায় একদম সাংঘাতিক ট্যালেন্টেড আর্টিস্ট। প্রত্যেকের গানই আমার সাংঘাতিকভাবে টান। তোমার বাংলা আধুনিক গানের নিজের একটা আলাদা ঘরানা তৈরি করতে পেরেছো এতদিনে, তুমি চেষ্টা করি। তো তুমি যেই সময় শ্রোতাদের মন জয় করা শুরু করেছো, মানে নিজের রাজত্বটা তৈরি করা শুরু করেছো, মুঘল সাম্রাজ্য, মনোময় সাম্রাজ্য, তো সেই সময়টা কিন্তু বাংলা গানের ক্ষেত্রে, বাংলা গানের দশক হিসেবে ভাগ করা হয় না, সেক্ষেত্রে কিন্তু খুব সংবেদনশীল একটা দশক। তখন কেউ বলছে জীবনমুখী, কেউ বলছে ব্যান্ড, কোথাও হচ্ছে আধুনিক গান আর নেই, আধুনিক গান, নতুন গান সৃষ্টি হচ্ছে না। সেখান থেকে ট্রান্সমিশন হওয়ার পর নচিকেতা, সুমন, লোপামুদ্রা, মনোময়, সে এই পরিবর্তন, এই দশকটাকে তুমি কিভাবে দেখো? সুমনদার পরে আমরা এসেছি, এর পরের সময়টা, সেই সময় নতুন করে বাংলা গানের স্বর্ণযুগ, জানি না যদি এটাকে তো স্বর্ণযুগ বলা যেতে পারে, কারণ নতুন গান সৃষ্টি হওয়ার ক্ষেত্রে, নতুন শিল্পীদের নতুন করে গান সৃষ্টির ক্ষেত্রে খুব লক্ষণীয় একটা দিক। হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে হাহাকার একটা সময় হয়েছিল বাংলা গান নিয়ে, সেটার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে তখন কি ভালো বাংলা গান তৈরি হচ্ছিল না, হচ্ছিল, সেই গানগুলো প্রচার পাচ্ছিল না। আজকে যাকে আমরা স্বর্ণযুগের গান বলে বলি, সেই স্বর্ণযুগের গানগুলোর সময়টা ভেবে দেখো, তখন কিন্তু মানুষের কাছে একটাই এন্টারটেনমেন্ট ছিল, গান শোনা, রেডিওতে গান শোনা বা রেকর্ড প্লেয়ারে গান শোনা। এত এন্টারটেনমেন্ট, এত ফাস্ট লাইফ ছিল না। তারপরে যখন আবার ওই গান শোনার সময়টা এলো, আর একটা প্রাইভেট চ্যানেল, সেই সময় একটা এফএম চলে এলো, যে এফএমে আমাদের গান বাজতে শুরু করলো, সেই এফএমটা এসে কিন্তু প্রচন্ড জনপ্রিয় হলো, এবং সেই এফএমটা প্রমাণ করে দিল বাংলা গান বেঁচে আছে, এবং তারা এই গানগুলো বাজিয়ে বাজিয়ে বোঝালো যে ভালো ভালো গান তৈরি হচ্ছে, তোমরা শোনো না। তাই এবার তোমার একটা কথা বলি, লক্ষণীয় ব্যাপার, আমরা একটা রিসার্চ করেছিলাম রেডিও থেকে, একটি বিখ্যাত কলকাতার কয়েকটি ক্যাসেটের দোকানে গিয়ে আমরা বলেছিলাম প্রাগ এফএম যুগ এবং এফএম যুগের পর আজকের দিনে বাংলা গানের সেল বেড়েছে, কয়েকটি পার্টিকুলার ক্যাসেটকে ধরে আমরা, মানে লক্ষণীয়ভাবে তারা বললেন সেল বেড়েছে। কারণ আমি তো আমার অ্যালবামটা থেকেই বলছি যে আমার এই যে মনের মানুষ অ্যালবামটা, এই মনের মানুষ অ্যালবামটার নাম ছিল অন্যরকম। যখন প্রথম অ্যালবামটা বেরোয় 2002-এ, তখন অ্যালবামটার টাইটেল ছিল অন্যরকম। কিন্তু তারপর ওই এফএম চ্যানেলটি আসার পর মনের মানুষ বা যা সময় থেমে যা বা আমার অন্তরে এই সকল গানগুলো বাজার পর, সেই কোম্পানি আমার টাইটেলটা অন্যরকম চেঞ্জ করে মনের মানুষ করে ফেলল। এবং তখন শুধু ক্যাসেট বেরিয়েছিল, কিন্তু তারপর দেখলাম যে ওটা সিডি হয়ে বেরিয়েছে। তার মানে গান, মিউজিক একটা এমন একটা জিনিস, যে জিনিসটা যত শুনবে তত ভালো লাগবে। স্বর্ণযুগ শুনতে শুনতে স্বর্ণযুগ হয়েছে। আমাদের গান মানুষ শুনুক, তখন দেখবে আজ থেকে 15 বছর বাদে কিছু গান স্বর্ণযুগে আমরা ক্যাটাগরিতে চলে যাবে, নিশ্চয়ই যাওয়া যাবে। আমি একা বলি না, আরো অনেক শিল্পী আছেন কলকাতায়, অনেক শিল্পী। আচ্ছা মনোময়দা, এই যে গান, তোমার গানের ক্ষেত্রে সুরটা কিন্তু একটা, মানে সব গানের ক্ষেত্রেই সুরটা একটা আলাদা দিক, তোমার গানে কিন্তু সুরটা কিন্তু, মানে মনোময় যেমন গলা, মনোময়ের একদিকে সমানভাবে কমপ্লিমেন্ট করছে কিন্তু সুর। তো তোমার আজকে যে এতগুলো গান, মানে এত হিট, মেজর হিট, সেক্ষেত্রে কোন কোন মানুষকে তুমি ধন্যবাদ জানাতে চাইবে? সেক্ষেত্রে আমার সঙ্গে যারা কাজ করেছেন প্রত্যেকের কাছে আমি খুব ঋণী, কৃতজ্ঞ। তার কারণ হচ্ছে তারা প্রত্যেকেই আমি যে টেস্টের গান গাইতে ভালোবাসি সেইভাবেই আমার জন্য গান তৈরি করেছেন। আমি খুব প্রথম যার কথা বলবো ও হচ্ছে রূপঙ্কর, চিরদীপ দাশগুপ্ত, ও এখন ইন্দ্রদীপ দাশগুপ্ত, জয় সরকার, মানে লোপাদির হাজবেন্ড, পণ্ডিত অজয় চক্রবর্তী, জটিলেশ্বর মুখোপাধ্যায় আমার গুরু। এই বছর আমি কাজ করেছি উদয় বলে একটি ছেলে, উদয় বন্দ্যোপাধ্যায়, ও দারুণ সুন্দর দুটো গান করেছে। সৌমেন চ্যাটার্জির
এরকম অনেক 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 কম্পোজার যারা আমাকে সুন্দর সুন্দর গান দিয়েছেন এবং আমার জন্য স্পেশালি ভেবে গান তৈরি করে আসে আমার কাছে, কারণ জানে যে আমি মানে সস্তার চটকদারি গান আমি গাইবো না। তো সেই ধরনের গান যারা যারা দিয়েছে প্রত্যেকের কাছেই আমি খুব খুব কৃতজ্ঞ আজকে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মিউজিক কোম্পানিগুলো যারা আমাকে প্রডিউস করেছে এবং মিডিয়া যারা আমাকে এখনও হেল্প করে যাচ্ছেন, প্রত্যেককেই আমার আন্তরিক কৃতজ্ঞতা। তুমি জীবনে অনেক কিছু পেয়েছো, সব থেকে বড় মনে হয় যে বানে তুমি ভেসে গেছো সেটা শ্রোতাদের ভালোবাসা। মনোময়দা, বিভিন্ন জায়গায় তুমি পারফর্ম করেছো, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও, আমেরিকাতে তো বহুবার গিয়েছো। তো সেক্ষেত্রে ওখানকার বাঙালিদের মধ্যে গান পারফর্ম করার মধ্যে কতটা চ্যালেঞ্জিং ছিল এটা? আমি এই সিনারিওটা চেঞ্জ হচ্ছে, তার কারণ হচ্ছে আমি প্রথম যাই 2005-এ, তারপর থেকে আমি 5 বার গেছি। তো প্রথম বছর গিয়ে দেখলাম পুরনো গান, তার পরের বছর গিয়ে দেখলাম 2006 পুরনো গানটাই বেশি, নতুন গান 20%। কিন্তু তার পরের বছর গিয়ে দেখলাম আমার গান ওখানে হু হু করে লোকে শুনছে। এটা তো অদ্ভুত লাগছে, মানে এটা ইন্টারনেটের জন্য। আমি জানি না, ইন্টারনেট না, ওখানেও সিডি বিক্রি হয়, মানে এখান থেকে নিয়ে সেগুলো এখান থেকে নিয়ে হয়, হতেও পারে আবার ওখানে কপি করেও হতে পারে, আমি জানি না হাউ, বাট গান শুনছে বাংলা গান। কারণ আমার মনে আছে 2007-এ আমি যখন ডেট্রয়েটে ছিলাম, তখন আমি গান হয়ে যাওয়ার পর সাধারণ মানুষ, মানে যারা ওখানে আমাদের গান শুনতে এসছেন, তাদের সঙ্গে আমরা একসঙ্গে লাঞ্চ করছিলাম। তখন এক ভদ্রমহিলা ছুটতে ছুটতে আমার একটা সিডি নিয়ে এলেন, আমার গান অ্যালবামটা, যেখানে এসে বলছেন অনময়বাবু 400 মাইল গাড়ি ড্রাইভ করে আসছে এক ভদ্রমহিলা, এবং এই গাড়িতে আস্তে আস্তে আপনার চেয়ে দেখো মেঘেরা শুনতে শুনতে আসছে। অসাধারণ, এর থেকে মানে এই শিল্পীকে এর থেকে বড় কিছু শিল্পী পেতে পারে না। যাই হোক, আজকে মনোময় ভট্টাচার্যকে পেয়েছিলাম আমরা স্টুডিওতে, এটাও আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। এই মনোময় ভট্টাচার্যর এই শিশুসুলভ হাসি আর দাড়ির মাঝখান দিয়ে, আর এই যে একটা বড় দাদার মতো স্নেহভরা চাহনি, এটাই মনে হয় মনোময় ভট্টাচার্যকে বারবার আমাদের মনের মধ্যে একটা জায়গা দিয়ে দিয়েছে। মনোময়দা, আজকে তুমি স্টুডিওতে এলে এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি না। আমার খুব ভালো লাগছে, আমার এটা বোধহয় সেকেন্ড টাইম আসা। আর তোমরা একটা ভালো কাজ করছো, ভালো ভালো গান শোনাচ্ছ, বাঙালিদের আরও ভালো গান সম্পর্কে অ্যাওয়্যার করছো, এটা একটা বড় প্রাপ্তি। আমারও খুব ভালো লাগলো। তোমরা সকলে ভালো থেকো, আরও ভালো ভালো অনুষ্ঠান করো, এটাই আমার প্রার্থনা। আপনাদের শ্রোতাদের বলে দিচ্ছি, আপনারা যদি এই প্রোগ্রাম সম্বন্ধে আপনাদের অভিব্যক্তি, আপনাদের ভালো লাগা, ভালোবাসা কিংবা আপনাদের কোনো অনুভূতি জানাতে চান, আমাদের নাম্বার হলো 24146060। আবার বলছি 24146060। কবে থেকে আসছি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে আমার মনে নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গাছের গুঁড়ি, তাদের পাতারা, প্রত্যেকটা ব্যালকনি, রেলিং আমাকে চেনে বলে এখনও মনে করি। আমি শ্রীজাত বলছি, আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে 90.8 JU রেডিও, ওদের কমিউনিটি রেডিও। এটা একটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতো ব্যাপার, কারণ রেডিওর সঙ্গেও অনেক নিবিড়তা জড়িয়ে থাকে মানুষের। আর যাদবপুরের মতো প্রিয় একটা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে যখন রেডিওর মতো একটা স্বপ্নের ব্যাপার শুরু হয়, তখন বাস্তব অবাস্তব মিশে কোথাও একটা এক হয়ে যেতে চায়। আপনারা শুনুন, একেবারে অন্য রকমের কাজ হচ্ছে এখান থেকে। আর এর মধ্যে যাদবপুরের স্বাদ রয়েছে, যাদবপুরের রং রয়েছে, যাদবপুরের গন্ধ রয়েছে। যারা যাদবপুরকে ভালোবাসেন তারা তো শুনবেনই, আর যারা ভালোবাসা শুরু করেননি তারা এই রেডিওর মধ্যে দিয়ে ভালোবাসবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। শুনুন 90.8 রেডিও JU, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও।